সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। সেই চর্চার অংশ হিসাবে ইতিমধ্যেই আমি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছিলেন যে আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই, যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি আমাদের রুল 266 অনুসারে। সেই কমিটির বিষয়ে আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণ অধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে। 12 জনের একটি তালিকা আমরা করেছি। আমরা প্রত্যাশা করি মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে যাই 26% আসে, সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে 5 জনের নাম চাচ্ছি। এখানে 12 জনের মধ্যে বিএনপি 7 জন দিয়েছে, 5 জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যদি 5 জনকে দেওয়া হয় তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা আইনমন্ত্রী যে কথাটা বললেন যে বিএনপি থেকে 7 জন আর অন্যান্য সংগঠন থেকে 5 জন, এই 12 জনের একটা তালিকা ট্রেজারি বেঞ্চ থেকে মোরলেস প্রস্তুত করেছেন। আপনাদের অপোজিশন থেকে 5 জনের তালিকা চাচ্ছেন। সো এই 17 জন নিয়ে ওনারা যে বিশেষ কমিটিটা করবেন, তো দয়া করে যদি আপনি আপনাদের 5 জনের তালিকাটা দেন তাহলে হয়তো কমিটি গঠন প্রক্রিয়াটা এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলীয় নেতার মাইক দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিয়ে মাননীয় চিফ হুইপও আমার সাথে কথা বলেছেন এবং উনি যথারীতি সংসদ নেতার সালাম নিয়েই কথা বলেছেন। তো আমি ওনাকে বলেছি যে এই বিষয়টা আমাদের মাঝে একটু আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তো আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনও এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। থ্যাংক ইউ আপনাকে। মাননীয় আইনমন্ত্রী কিছু বলবেন? থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এটাতে কোনো অসুবিধা নাই, আমরা অপেক্ষা করব। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। সুতরাং আমাদের যদি এর জন্য অপেক্ষা করতে হয়, আমাদের পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী, ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। তাহলে সংসদ এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ট্রেজারি বেঞ্চ থেকে 12 জনের সদস্য প্রস্তুত আছে এবং বিরোধী দল থেকে 5 জনের নাম বা এই সম্পর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসবে এবং সেজন্য ট্রেজারি বেঞ্চ রেডি রয়েছে। থ্যাংক ইউ। এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 7 মিনিট একটু বৈষম্যমূলক আচরণ হয়ে গেল মাননীয় স্পিকার। বৈষম্য হবে না, এন্ড অফ দ্য ডেতে দেখবেন বৈষম্য হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদে, এই মহান সংসদে আমি বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানানোর কারণ, বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026-এ, সেই সংশোধনীতে
1971 সালে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামাতে ইসলামী, তৎকালীন নেজাম ইসলামী এবং আলবদর আলসামস বাহিনী রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাত ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। বাই অপারেশন অফ ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাহলে এটা ইস্টাবলিশড হয়ে গেল যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন, কারা খুন, গুম, ধর্ষণের সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের অগণিত অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিলেন। মাননীয় স্পিকার, আমরা যারা আজকে এই সংসদে দাঁড়িয়েছি, আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের এবং ওনাদের জায়গা এক ছিল। আমরা নির্যাতিতদের পক্ষে ছিলাম। এই বাংলাদেশ 2 ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল ফ্যাসিস্টরা, গুটি কয়েক লুটেরা, গুটি কয়েক খুনি, আর একদিকে ছিলাম আমরা সবাই, ওনারা এবং আমরা। সেখানে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মাঝে মাঝে বলি এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার জড়িত আছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বলি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ আগামী দিনে একটি বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে আমরা যাতে 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বিশ্বের দেশে দেশে দেখেছি বিপ্লব ঘটেছে, ফরাসি বিপ্লব ঘটেছে, জুলাই বসন্ত এসেছে, আরব বসন্ত এসেছে, অরেঞ্জ বসন্ত এসেছে। সমস্ত বসন্তের পরেই সে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তি হয় গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের চেতনা। কিন্তু আমরা যেটা দেখছি, অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে আমি লক্ষ্য করলাম, গতকাল জাতীয় সংসদে একটি লিফলেট পেলাম মাননীয় স্পিকার। সেই লিফলেটে ওনারা 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি লিফলেট দিয়েছেন, বিরোধী দল কেন সংস্কার চায়। সেখানে কয়েকটি পয়েন্ট দিয়েছেন। এই পয়েন্টের মধ্যে কোথাও জুলাই সনদের কথা বলা নাই মাননীয় স্পিকার। এখানে বলেছেন গণভোটের কথা, ব্যাখ্যা করেছি জুলাই সনদ থেকে গণভোটকে ডেভিয়েট করা হয়েছে। দ্যাট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ইজ এ ফ্রড অন দ্য ল। এটা আমরা বলেছি। এখানে কোথাও জুলাই জাতীয় সনদ, যেটা 33টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন, তার কোথাও নাম চিহ্ন এখানে নাই মাননীয় স্পিকার। এটা পড়তে যে মনে হলো 33-এ পাশের একটা থিওরি আছে মাননীয় স্পিকার। এই যে আমরা 33-এ পাশ পরীক্ষা করি না, আমাদের দেশে এক্সামিনেশন সিস্টেমে 33-এ পাশ, এটা পড়তে যে মনে হলো কি আমি 33-এ পাশের স্টেজে আছি। 33-এ পাশ আসলো 1858 সালে। এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে, সেই সময় কতই পাশ হবে নির্ধারণ করতে পারছে না। তখন ব্রিটিশ শাসক ছিলেন, ব্রিটিশদের কাছে পাঠানো হলো যে 33-এ কততে পাশ হবে। তখন ব্রিটেনে পাশের মার্কস ছিল 65 নাম্বার। ব্রিটিশরা মনে করতেন এই উপমহাদেশের মানুষ ব্রিটিশদের থেকে অর্ধেক বুদ্ধি ধারণ করে, তাই ওনারা 32.5 নাম্বারে পাশের মার্কস করলেন মাননীয় স্পিকার। ওখানে ছিল 65, এখানে হলো 32.5। 4 বছর পরে 1862 সালে এটা 33 করা হলো। আমার মনে হচ্ছে ওনারা এমনভাবে লিখেছেন, আমি কি সেই 33 পাশের মতন ওনাদের থেকে এখন অর্ধশিক্ষিত আছি, যেখানে মাননীয় স্পিকার জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদের কোনো শব্দ এখানে ওনাদের সুপারিশের মধ্যে নাই মাননীয় স্পিকার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। মাননীয় স্পিকার,
এখন যদি বলি যে এটা কবে হবে, তাহলে ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারুইশের একটি কবিতার কথা মনে পড়ে। ওনারা কবে এটা শুভবুদ্ধির উদয় হবেন। মাহমুদ দারুইশের প্রেমিকা তাকে জিজ্ঞাসা করেছিলেন, মাহমুদ আমাদের দেখা হবে কবে? উনি বলেছিলেন যেদিন যুদ্ধ থামবে। প্রেমিকা জিজ্ঞাসা করলেন, যুদ্ধ কবে থামবে? উনি বললেন যেদিন আমাদের দেখা হবে। মাননীয় স্পিকার, ওনাদের সাথে আজকে আমাদের সম্পর্কের জায়গাটা এরকম চলে গেছে। কবে আমাদের মিল হবে? যেদিন ওনাদের শুভবুদ্ধির উদয় হবে। শুভবুদ্ধির কবে উদয় হবে? যেদিন আমাদের দেখা হবে। মাননীয় স্পিকার, আমার 26 সেকেন্ড সময় আছে, আমি আরো 5 মিনিট সময় চেয়েছি মাননীয় স্পিকার। জি, আপনাকে 4 মিনিট সময় দেওয়া হবে, 4 মিনিট। মাননীয় স্পিকার, আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি, যে সময় এই সংসদে আমাদের কথা বলার কথা ছিল মধ্যপ্রাচ্য যুদ্ধ, যে সময় আমাদের কথা বলার কথা ছিল বাংলাদেশের অর্থনৈতিক 4 মিনিট বাড়িয়ে দেন প্লিজ, 4 মিনিট। আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে গেছে, সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করতে পারি, এ সময়ে কথা বলার কথা ছিল আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের কৃষকের পাশে দাঁড়াতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের ভুখা নাঙা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। মাননীয় স্পিকার, গণভোটের 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আধা প্রেম কীরকম দেখাচ্ছেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি, এটা জুলাই সনদের অংশ। আধা প্রতারণা হলো জুলাই সনদের মধ্যে বলা আছে ওই প্রশ্নটা কখনোই প্রাসঙ্গিক হবে না, বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে না। বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে তার নোট অফ ডিসেন্ট। আমরা সেই কারণে বলছি, ভাইরা আমার, আমরা নির্বাচনের মাঠে, মাননীয় সংসদ সদস্য স্ট্যান্ড কারেক্টেড। মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচনের মাঠে আমাদের নিজস্ব এজেন্ডা ছিল। নির্বাচনের মাঠে যখন মা বোনের কাছে ভোট চাইতে গেছি, তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছেন। মাননীয় স্পিকার, আমি নিজে কানে শুনেছি, আই এম দ্য উইটনেস। দ্বিতীয়ত, আপনাদেরটা শুনো মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, যদি ভুয়া হয়ে থাকে, প্লিজ আপনারা কথা বলবেন না। যদি ভুয়া হয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে জাতির কাছে যারা বলেছিলেন ধানের শীষা যাতে দাঁড়িপাল্লায় আসলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তাহলে আজকে তারা স্বীকার করছেন তারা বেহেশতের টিকিটের ধারক নয়। মাননীয় স্পিকার, আমাদের আজকে কথা বলার কথা ছিল ফ্যামিলি কার্ড নিয়ে, কিভাবে আরও বেশি পরিশীলিতভাবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ওনাদের উচ্চারণ করার কথা ছিল ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো দলীয়করণ হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সেই মর্মে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। কৃষক কার্ড নিয়ে, কৃষকের ভাগ্য নিয়ে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইমামদের জন্য ভাতা চালু করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই মর্মে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। ধন্যবাদ নাই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলের মাধ্যমে ওনাদের সংসদ সদস্যদেরকে। এই সংসদ মাঝে মাঝে নির্জীব হয়ে গিয়েছিল, মাঝে মাঝে অনাহুত কারণে, উইদাউট এনি রিজনেবল গ্রাউন্ড ওনারা বয়কট করেছেন, উত্তেজনা সৃষ্টি করেছেন। এখনও যেমন উত্তেজনা সৃষ্টি করলেন, এতটুকু যদি না থাকে, প্রেমের কি স্বাদ বলো যদি কাটা না থাকে। আমরা সেই কারণে মাননীয় স্পিকার বলছি, আসেন বাংলাদেশকে গড়ি, আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া যে বাংলাদেশ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলেছেন, খালেদা জিয়ার কথা বলেছেন। আসেন সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে হেঁটে চলি। যদি আমরা ব্যর্থ হই,
তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। নিশ্চয়ই আপনারা সেটা চান না, আমরা তো চাই না। আসেন সেই পথ ধরে হাঁটি। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদাই একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য, মাননীয় সদস্য যারা আছি তারা আমরা একটু অবজার্ভ করব। আজকে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন, মাননীয় আইনমন্ত্রী, উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, উনি তৃতীয় সারিতে বসলেন। সো এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি টুয়ার্ডস অল দ্য আদার্স অনারেবল মেম্বার, লেট আস লার্ন। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান। জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান, আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে ১৯ বছর পরে এই মহান জাতীয় সংসদে আসতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম জিয়াউর রহমান। আমি 5 বার এমপি হয়েছি। আমি স্মরণ করি আজকে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে এখানে আসতে পেরেছি। এবার আমাকে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেওয়ার জন্যই, ধানের শীষ হাতে তুলে দেওয়ার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি। এই জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা ভোট দিয়ে আমাকে 5 বার নির্বাচিত করেছে ঢাকা ২ কেরানীগঞ্জ থেকে, আমি সেই জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, সময় খুব কম, কোত্থেকে শুরু করবো আর কোত্থেকে বলবো। মাননীয় স্পিকার, আপনার একটা বর্ণাঢ্য জীবন আছে, ছাত্র জীবন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় স্লোগান মাস্টার ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তেজস্বী ছাত্রনেতা ছিলেন এবং সেখানে আন্দোলন সংগ্রামে 90-এ আপনি অংশগ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আজকে ইতিহাস বলতে গেলে অনেক বলতে হবে। আজকে আপনি দেখুন, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সব সময় জনগণের পাশে ছিল। 1971 সালে 25শে মার্চ যখন হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেন। বাংলার দামাল ছেলেরা, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সহ সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম। মাননীয় স্পিকার, আপনি জানেন 1990 সালে যখন গণতন্ত্র হরণ করেছিল, গণতন্ত্র ছিল না, তখন দীর্ঘ 9টি বছর আন্দোলন শেষে বেগম খালেদা জিয়া কি ভূমিকা রেখেছিলেন আপনারা দেখেছেন। একদিকে জেল, নির্যাতন, নিপীড়ন, আরেকদিকে সোনার খাটে বসে আন্দোলন করেছিলেন আরেকজন। আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চট্টগ্রামে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে সর্বদলীয় একটি ডাক ছিল যে সর্বদলীয় একটি শোক মিছিল হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেই সর্বদলীয় শোক মিছিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও থাকবেন এবং শেখ হাসিনাও থাকবেন এবং 8 দল 5 দলের নেতারাও থাকবেন। সেখানে দেখা গেল শহীদ মিনারে গিয়ে হাজির হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু আরেকজন নেত্রী আসলেন না। কেন আসলেন না সেটার আর জবাব আমরা পাইনি। সেদিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ডক্টর কামাল সেদিন আওয়ামী লীগকে নিয়ে
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই শোক মিছিলে অংশগ্রহণ করেছিল। সেদিনই একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরেকদিকে সর্বদলীয় নেত্রী হিসেবে তিনি সেদিন প্রমাণ করেছিলেন নিজেকে, এবং বেগম খালেদা সেদিন সর্বদলীয় নেত্রী হয়েছিলেন। সেই মিছিলে আমরাও ছিলাম, এখানে অনেকেই ছিল। মাননীয় স্পিকার, আপনি জানেন 90-এর আন্দোলনে যখন সর্বদলীয় ছাত্রঐক্য আমরা গঠন করি এবং ডাকসু সহ জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি পেশাজীবী সংগঠনের সমাবেশ ছিল, সেই সমাবেশে আমরা যখন বক্তব্য দেই তখন লুৎফর রহমান বেনু কিছু ছবি নিয়ে আসলো, এনে আমাদের হাতে দিল যে মইনুল হোসেন বাসভবনে, মইনুল রোডের বাসভবনে আক্রমণ করেছে এরশাদের পেটোয়া বাহিনীরা। এই 90-এর আন্দোলনে আক্রমণ করে সেদিনের তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার পিঠে যেভাবে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, সেই কালো দাগ সম্বলিত ছবিগুলি যখন প্রেস ক্লাবের সামনে আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলাম, সেখান থেকে আন্দোলন আরও বেগবান হলো, উত্তপ্ত হলো, রাজপথে মিছিল বের হলো। মতিঝিলে আল্লাহওয়ালা বিল্ডিং সহ জাতীয় পার্টির যতগুলি ঘর বাড়ি ছিল ওখানে সবগুলির মধ্যে সেদিন ছাত্র জনতা সেদিন সেখানে ঘেরাও করেছিল। মাননীয় স্পিকার, এই কথাগুলো আমি বলছি এই জন্যে, দোষ কি জনাব তারেক রহমানের দোষ কি ছিল? যখন 90-এর আন্দোলন চলে, সর্বদলীয় ছাত্রঐক্য মিছিল করে, মিটিং করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গৃহবন্দী, তখন আমাদের কাছে আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে, চিরকুট নিয়ে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে তুলে দিয়ে আমাদেরকে বলেছে এটা নেত্রী নির্দেশনা, সেই অনুযায়ী আপনারা আন্দোলন সংগ্রাম করুন। মাননীয় স্পিকার, আমি এই কথাটি এই জন্য মনে করছি, আজকের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকের প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকের বিএনপির নেতা নয়, 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিল। মাননীয় স্পিকার, আমি এই কথাটি এই জন্য বলছি যে সকল হয়তো জানে না এই বিষয়গুলি বাস্তবতা কতটুকু। আপনারা জানেন মাননীয় স্পিকার, তার পরবর্তীতে আপনি জানেন যে আমাদের পরবর্তীতে আক্রমণের শিকার হলো, 111 হলো, গ্রেফতার করা হলো, জেলে গেলাম। আমাদের পাশে 2-3টে রুম পরেই আজকের মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করছেন জেলখানায়। 11 ছেলে নিয়ে গেলেন তাকে রিমান্ডে, গেলেন ভালো সুস্থ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সহ আমরা বিদায় দিলাম। আসার সময় আসতে পারছেন না, মানুষ ধরে উঁচু করে স্ট্রেচার দিয়ে তাকে নিয়ে আসা হলো। মাননীয় স্পিকার, কি দোষ ছিল তারেক রহমানের? তার কোমর ভেঙে দিতে হবে? কি দোষ ছিল চোখ বেঁধে তাকে টানিয়ে উপর থেকে ফেলে দেবে? মাননীয় সদস্য, আসলে আপনি ডাকসুর ভিপি ছিলেন, সাবেক ছাত্রনেতা, অনেক বলতে পারবেন, বাট সময়ের সংকীর্ণতা সংসদে আছে। তারপরে সবকিছু বিবেচনা নিয়ে আপনাকে আর 3 মিনিট দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করতে হবে। 3 মিনিটস প্লিজ। ঠিক আছে মাননীয় স্পিকার, তার পরবর্তীতে জানেন তিনি চিকিৎসাধীন ছিলেন, বিদেশে চিকিৎসায় ছিলেন, এবং সেখান থেকে এই বাংলাদেশে এই 17 বছরের আন্দোলনে তিনি সেখান থেকে নেতৃত্ব প্রদান করেছেন, আমাদেরকে সেখান থেকে নির্দেশ দিয়েছেন। তার প্রতিধ্বনি ছিল, তার আওয়াজ ছিল যে বিনা ভোটের এমপিদেরকে সংসদ থেকে বের করতে হবে। তার আওয়াজ ছিল, তার প্রতিধ্বনি ছিল, আমরা করেছি যে সচিবালয় থেকে অবৈধ মন্ত্রীদেরকে বের করতে হবে। তার আওয়াজ ছিল, সেই প্রতিধ্বনি নিয়ে আমরা এগিয়ে গিয়েছি মাঠে। আমরা বলেছি অবৈধ ভোটচোর শেখ হাসিনাকে বের করতে হবে গণভবন থেকে। সেটাই কিন্তু হয়েছে। এই আন্দোলন সংগ্রাম, ইলিয়াস আলিয়াসকে কোথায়?
ইলিয়াস আলীর সন্তানরা আজকে তার বাবার কবর জিয়ারত করতে পারবে না। কোথায় তার কবর বলেন? সবচেয়ে ক্ষতিগ্রস্ত জিয়া পরিবার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি। সুমনের কবর কোথায়? চৌধুরী আলমের কবর কোথায়? কে দেবে এর জবাব? মাননীয় স্পিকার, তাই আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যমে, যেভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষকদের ঋণ মৌকুফ সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যিনি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, তাকে সহযোগিতা করুন। কারণ জিয়াউর রহমান কিন্তু ৭৯ সালে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। মাননীয় স্পিকার, ২০০১ সালে বেগম খালেদা জিয়া আপনাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। অতএব জিনিসটা বুঝতে হবে। অতএব এদেশের অবশ্য ইতিহাস আছে। একদিকে মীর জাফর, মীর মদন, মোহনলাল, আরেকদিকে মীর জাফর। আমি শুধু এই কথাটি স্মরণ করে দিতে চাই যে এমন কিছু করবেন না, এখানে একটা বলবেন, বাইরে আর একটা বলবেন, এটা হবে না। যা বলবেন এখানেই বলতে হবে। যদি বলেন মাননীয় বিরোধী দলের নেতা, এটা আমার বক্তব্য না, যেটা পার্থ সাহেব বলেছিলেন, এই বক্তব্য কার, কোত্থেকে আসলো, পত্রিকায় আসলো। অতএব সেই বক্তব্যগুলি আমাদের নেতা, যেমন মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেন, সকলে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আপনারা বক্তব্য দেবেন, কথা বলবেন। ঠিক আপনাদেরও মাননীয় বিরোধী দলের নেতা, আপনাদেরও সেই সব নেতাদেরকে বলা উচিত যে বক্তব্যগুলি সেভাবে দেওয়া উচিত। কারণ এটা তো সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটের সরকার, নিরঙ্কুশ 2/3 ভোটে নির্বাচিত সরকার। অতএব এই সরকারকে কোনোভাবেই জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ATM আজহারুল ইসলাম। জনাব ATM আজহারুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলবো তার টাইম তো আমাদের সাথে যেটা হয়েছে, গায়ের জোরে সব কাজ করলে তো হবে না, অনেক অনেক আমার তো টাইম দেওয়ার কথা 30 মিনিট, পরে হলো 20 মিনিট, এখন অনেক বলতেছে 8 মিনিট। মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন, অ্যালাউ হিম টু স্পিক। এইভাবে আপনি নর্মের মধ্যে আমরা থাকি, আমরা কোনো রাজনৈতিক জনসভায় বসিনি। আপনি অ্যাড্রেস করবেন আমাকে উইথ মাই পারমিশন। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। জনাব আজহারুল ইসলাম, প্লিজ ডু কন্টিনিউ ইউর স্পিচ। ও আপনার টাইম এখন থেকে স্টার্ট হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে ফাঁসির মঞ্চ থেকে মুক্ত করেছেন এবং মুক্ত জীবন থেকে জনগণের ভোটে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হতো। ঠিক সেই মুহূর্তে 24 সালের 5ই আগস্ট বিপ্লব বলি অথবা অভ্যুত্থান বলি, তার মাধ্যমে আমার মুক্তির পথ সুগম হয়। আমি এই জন্য জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালে আছেন তাদের সুচিকিৎসা এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাদের সমাজে বসবাস করতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করছি। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে, এটাও যেমন ঠিক নয়, তবে জুলাই আন্দোলন একটা সরকার পরিবর্তনের জন্য হয়নি। একটা সরকার যাবে আর একটি সরকার আসবে, এই আন্দোলন তা ছিল না, একটা পরিবর্তনের আন্দোলন ছিল। আমি সময় যেহেতু কম, ব্যাখ্যায় না গিয়ে এই পরিবর্তন আন্দোলন ছিল বলেই আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ 70% গণভোটের ব্যাপারে রায় দিয়েছে। জুলাই আন্দোলন শুধু বাংলাদেশের জনগণই অংশগ্রহণ করেনি,
আমি ধন্যবাদ জানাবো আমাদের বিদেশে অবস্থানরত ভাষী ভাই বোনদের। তারা যদি কয়েক মাস রেমিটেন্স দেওয়া বন্ধ না করতো তাহলে এই আন্দোলন আর বেগবান হতো না। অতএব তারা আমাদের এই আন্দোলনের শরিক। আমি ধন্যবাদ জানাবো যারা বিদেশে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা জনমত গঠনে অনেক ভূমিকা রেখেছেন। আমরা আজকে তাদের কথা ভুলে যাই, আমরা তাদেরকে স্মরণ করি না। অতএব এই জুলাই আন্দোলন এদেশের সাবেক জনগণের, এই আন্দোলন শরিক ছিলেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, এই আন্দোলন শরিক ছিলেন বিদেশে অবস্থানত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। মাননীয় স্পিকার, আজকে অনেক সংবিধানের কথা বলা হচ্ছে, এখানে অনেক কথা শুনতে পাচ্ছি। আমার এই কথাগুলো শোনার মাধ্যমে একে ফজল হক সাহেবের একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তিনি তখন কৃষক শ্রমিক প্রজা পার্টির সভাপতি ছিলেন, রাজনৈতিক কারণে ব্যস্ত থাকতেন। তিনি একজন ভালো আইনজীবী ছিলেন। তিনি তার মামলা পরিচালনার জন্য কোর্টে আসলেন এবং তার সহকারী বললেন যে মামলা। তিনি অনেক বক্তব্য রাখলেন, যে কোর্টে বক্তব্য রাখলেন। তার সহকারী স্যার বললেন কি, আপনি সব তো আমাদের বিরোধী পক্ষের কথাই বললেন। তিনি তখন বললেন চুপ করো। তিনি সব কথা বলার পর বললেন যে এতক্ষণ যা বললাম সেটা আমার বিরোধী পক্ষের বক্তব্য, এবং আমার বক্তব্য শোনেন। আজকে এই সংসদে এই কয়েকদিন ধরে আলোচনা শোনার মাধ্যমে আমার সেই কথাটাই স্মরণ হলো। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরুদ্ধে অনেক অসত্য কথা বলা হয়েছে। এই অসত্য কথা আমরা যারা প্রবীণ, আমাদের বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ ছিল, আন্দোলনের শরিক ছিলাম। অশ্বাদ আন্দোলন থেকেই আমরা পাশাপাশি আন্দোলন করেছি। আমি তাকে শ্রদ্ধা করি। এই জন্য এ প্রসঙ্গেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট হলেন তার আগেই আমরা তার সঙ্গে সাক্ষাৎ ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম। সংগ্রাম মাননীয় স্পিকার, আমি তাই শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুমা বেগম খালেদা জিয়াকে, যারা সংগ্রাম করেছেন এদেশের জনগণের জন্য। প্রেসিডেন্ট জিয়া অমর হয়ে থাকবেন তিনটি কারণে। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়া অমর হয়ে থাকবেন, তিনি ঐক্যের রাজনীতি করেছিলেন। তার ঐক্যের রাজনীতিতে আপনারা জানেন শাহজিউর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, আব্দুল আলিমের মতো লোক মন্ত্রিসভায় ছিলেন। আজকে অনেক মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কথা বলা হয়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া আধিপত্যবাদ বিরোধী আন্দোলন ছিলেন। তার ৭ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হয়। এই তিনটি কারণে তিনি আজকে স্মরণীয় হয়ে থাকবেন। মরহুমা বেগম জিয়া খালেদা জিয়া তিনিও অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনগণের কাছে খেতাব পেয়েছিলেন আপসীর নেত্রী। তিনি এটা আমরা সবাই জানি। এবং তিনিও ঐক্যের রাজনীতি করেছেন, যে ঐক্যের মধ্যে তার কাছে কোনো ডান বাম কোনোটাই ভাগ ছিল না, যেটা ছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তিনি দেশকে গঠন করতে চেয়েছিলেন এবং করতে পেরেছিলেন। 1991 সালে আপনারা জানেন যে নির্বাচন পঞ্চম সংসদের হয়, সেই নির্বাচনে বিএনপি 140টি আসন পায় আর জামাত ইসলামী পায় 18টা। তখন কিন্তু প্রশ্ন আসে নাই জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কি না। আমরা জামাত ইসলামের পক্ষ থেকেই আমরা সরকার গঠনের সমর্থন দিয়েই আমাদেরকে অফার করা হয়েছিল মন্ত্রিত্ব দেওয়ার জন্য, আমরা গ্রহণ করিনি। দেশ এবং জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা তাদের সাথেই ছিলাম। আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে করেছি। 2001 সালে 4 দলীয় জোটের মাধ্যমে আমাদের সরকার গঠন করলাম। সেখানে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামের আমির সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তী সময় শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন, এবং মুজাহিদ সাহেবও ছিলেন। এই প্রসঙ্গে আমি তাদেরকে স্মরণ করি। আপনারা জানেন যে আপনারা
তাদেরকে মিথ্যা মামলায় সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ করে 16 বছরে দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ে কেউ নির্যাতন শিকার হয়নি। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এটা আর কোনো দলে ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে, তারা জীবনকে ভয় করে জীবন রক্ষা করার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য কোনো সময় দেশ থেকে পালিয়ে যায়নি। তারা মনে করে যে আমলি ক্ষমতা আসার পরে তাদের অনেক বিপদ নেমে আসবে, কিন্তু দেশ থেকে পালানো নেই। এমনকি শহীদ মীর কাসেম আলী সাহেব তখন আমেরিকা অবস্থান করতেন, তাকে অনেকে বলেছে আপনি দেশে আসবেন না, গ্রেপ্তার করা হবে, মামলা দেওয়া হবে, ফাঁসি হবে। উনি বলেছেন বাংলাদেশ। আপনার সময় 6 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। ধন্যবাদ মাস্টার। তিনি দেশে এসেছেন, গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু দেশ তো ছাড়েন নাই। আমরা আজকে অনেকে অনেক কথাই বলছি যে আমি এই করেছি সেই করেছি। এদেশের জনগণ জানে কারা ত্যাগ বেশি স্বীকার করেছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না, কিন্তু এমন কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়, বিএনপির দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1981 সালে 1 সেপ্টেম্বর। 1979 সালে 1978 সালের 1 সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। যে মুক্তিযুদ্ধ দল কীভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কীভাবে মূল্যায়ন করব? অতএব আমি বলি, শোনেন আগে, বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার বিএনপিতে আছে এটা বলতে পারেন, তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদেরকে সবাইকে মূল্যায়ন করতে হবে। আপনি একদিকে বলবেন ঐক্যের কথা বলবেন, আবার ঐক্য বিনিষ্ঠ হতে হবে জাতীয় কথা সংসদে বলবেন, আবার পরবর্তী সময় আমাদেরকে নসিহত করবেন যে আপনি এমন কথা বলেন কি ঐক্য নষ্ট হবে। আমরা তো শহীদ জিয়া বেগম জিয়া মুখে এই কথা শুনিনি, আপনাদেরকে অস্বীকার করবেন? নিজামী সাহেবরা আমরা যখন গ্রেপ্তার ছিলাম আমাদের মুক্তির দাবি বেগম খালেদা জিয়া করেছিলেন, তাহলে কি আপনি বলবেন যে উনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বা দলগুলো লোকগুলাকে মুক্তির আন্দোলন করেছিলেন? কারণ উনি ঐক্যের রাজনীতি চেয়েছেন। দেশকে গঠন করতে হলে বিভক্ত রাজনীতির মাধ্যমে কোনো দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না, কিন্তু আপনাদের সুর সেটাই দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট ভাষণের পর ধন্যবাদ জানানোর জন্য আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ দেবো কীভাবে? এই প্রেসিডেন্টকে, তিনি আওয়ামী লীগের দোসর, 16 আওয়ামী লীগে যা করেছে সবটা তিনি নীরব সাক্ষী। আওয়ামী লীগকে আমরা ফেসিস্ট বলছি, আওয়ামী লীগ ফেসিস্ট হওয়ার সুযোগ কীভাবে পেল? আমাদের দেশের আইন আর ভারতের সরাসরি সহযোগিতায়। আজকে সে আওয়ামী লীগ ভারতীয় পালিয়ে গিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগের তৈরি করা ফ্যাসিস্টের প্রেসিডেন্ট এবং সেই আওয়ামী লীগ যে ভারতীয় আধিপত্যের দোসর ছিল, সেই প্রেসিডেন্টকে আমি কিভাবে সমর্থন করতে পারি? বরং আমি উল্টা বলবো, আজকে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, অনেকে গুম হয়েছে ইলিয়াসের মতো লোক, তারা কিভাবে ভারতীয় আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগের শিকন্ডি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে পারে? তাহলে কি আমরা ধরে নেব যে আপনারা কোনো ব্যক্তি, কোনো দল অথবা কোনো শক্তিকে খুশি করতে চান? শুধু তাই নয়, আমি বলতে চাই অত্যন্ত বেদনার সাথে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের মহিলা নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু আশ্চর্য দেখলাম যে তাদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানার বন ও পরিবেশ একজন সম্পাদক মহিলা আওয়ামী লীগের, তাকে আপনারা মনোনয়ন দিয়েছেন। কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে যে আপনাদের কোন মহিলা খুঁজে পাচ্ছেন না, নাকি
আপনারা কোনো শক্তিকে খুশি করতে চান, তাদের সহযোগিতা ক্ষমতা থাকতে চান, এই প্রশ্নের জবাব আপনারা দেবেন। এই প্রশ্নগুলো জনগণের সামনে আসে, আপনারা খেয়াল রাখবেন। একটু আগে বললেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই জান্নাত যেতে চাই, আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাত যেতে চান না? যে জান্নাত যেতে চান তার টিকিট বিক্রি করে বলেন কেন? আর যদি টিকিট কেউ বিক্রি করে তাহলে কি অন্যরা কেউ জাহান্নামের টিকিট বিক্রি করে? অতএব আপনারা এ সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। 2008 সালে 2টা আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী 11 দল 77টা আসন পেয়েছে। এই সমস্ত বস্তা বস্তা কথা লোকেরা বিশ্বাস করে না। আমরা বলতে চাই আপনারা ক্ষমতায় এসেছেন, কিন্তু আপনাদেরই ক্ষমতাসীন মন্ত্রী বলেছেন লন্ডনে তারেক জিয়ার সাথে যখন প্রতিনিধির সাক্ষাৎ হয় তখনই নাকি ট্রফি দিয়েছেন। বাংলাদেশের জনগণের ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে গেছে যে কে ক্ষমতা আসতেছে। অতএব কীভাবে আপনারা ক্ষমতায় এসেছেন আপনারা বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনারা জনগণের কাছে যা বুঝতে পারবেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আমি একটা আমার কথা বলি নাই, পত্রিকাতে বলি নাই, এই সংসদে বসে আপনাদের মন্ত্রী বলেছেন। আর উপদেষ্টা রেজওয়ানা কি বলেছেন সব আপনারাই জানেন। তাই আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে হেয় করার জন্য কথা বলছি না। একবার চিন্তা করেন, দেশপ্রেমিক বলি আমরা, গণতান্ত্রিক শক্তি বলি আমরা, কিন্তু আজকে আমাদের এমপিরা স্বাধীনভাবে চলতে পারছে না। আজকে আমাদের এমপির দিকে আক্রমণ করা হচ্ছে, অনেক জায়গায় কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে। আমার এলাকা সরকারি কাজে সহযোগিতা করতে গিয়ে বিএনপির কর্মীদের দ্বারা কর্মী লাঞ্ছিত হয়েছে, এখনও ভয় দেখানো হচ্ছে। এই জন্য অনেকে হাসতে হাসতে বলে এত কাজ পাইলাম, এখন একটা নিরাপত্তা কার্ডের ব্যবস্থা করেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের আজ সময় আমার শেষ। আর একটু আমি এলাকার কথা বলতে পারলাম না, আমি তো মজলুম, আমি তো সারা সংসদে একটা কথা বলিনি। একটু 2 মিনিট দিলে আমি আমার কথা শেষ করবো। জি আচ্ছা, ঠিক আছে, আপনাকে 2 মিনিট দেওয়া হলো এলাকার কথা যেহেতু বলবেন। আমার এলাকা অত্যন্ত গরিব এলাকা, উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের মধ্যে আমার বদরগঞ্জ তারাগঞ্জ অত্যন্ত গরিব। সেখানে 75 ভাগ রাস্তা মানে কাঁচা রাস্তা রয়েছে, সেখানে পাকা রাস্তার ব্যবস্থা হয়নি। আমি শুধু দৃষ্টি আকর্ষণ করব, যানজট। আমার পুরাতন বন্দর, ওটাকে বলে বদরগঞ্জ আপনার বন্দর, সেখানে রাস্তা এত চিকন সরু, যার কারণে এখানে পার্বতীপুর থেকে যে আর্মিরা আসেন, সাধারণ লোকরা আসে, রংপুর ক্যান্টনমেন্টে যায়, রাস্তায় প্রতিদিন যানজট হচ্ছে। আমি অনুরোধ করব সংশ্লিষ্ট মন্ত্রীকে একটা বাইপাস করার জন্য। সাথে সাথে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত 2 লাইনের রাস্তাকে 4 লাইন করলে রাস্তাটা প্রশস্ত হলে যানজট অনেক কমে যেতে পারে। আমার এলাকায় একটা সুগার মিল আছে, শ্যামপুর সুগার মিল। আমি এই সুগার মিল বন্ধ রয়েছে। আমাদের মন্ত্রীজন শিল্পমন্ত্রী মজিদুর রহমান নিজামী ছিলেন, তখন এটা লাভজনক ছিল। আওয়ামী লীগ এসে তাকে অলাভজনক করলো, এখন বন্ধ হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সে সমস্ত শিল্প কারখানা বন্ধ চালু করা হবে। আমি অনুরোধ করব খুব দ্রুত গতিতে আগামী বাজেটেই যাতে করে শ্যামপুর সুগার মিল পূর্ণাঙ্গ চালু হতে পারে তার ব্যবস্থা আহ্বান করব। হাসপাতালের কথা বললাম না, কারণ সারা বাংলাদেশ হাসপাতালের সমস্যা। হাসপাতাল আছে, ক্লিনার নাই, এত অপরিচ্ছন্ন। এটা ইমিডিয়েটলি তার নিয়োগ করা উচিত। হাসপাতাল রোগী গিয়ে যদি পরিচ্ছন্ন না পায় তার রোগ তো আরও অর্ধেক বেড়েই যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন। তারাগঞ্জ হাসপাতাল 50 শয্যা উন্নীত করা হয়েছে, কিন্তু কোনো কার্যক্রম শুরু হয়নি। এই জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ করব 50 শয্যা চালু করবেন এবং 100 শয্যা উপনীত করবেন। আমার এলাকায় সবচেয়ে মাদকের সমস্যা, সীমান্ত এলাকার বেশি কাছাকাছি, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সারা দেশের সমস্যা। কোনো খেলার মাঠ নাই। আমি সংসদীয় মন্ত্রীকে অনুরোধ করব যাতে করে সেখানে আর খেলার মাঠ, মিনি স্টেডিয়াম করা হয়। অনেক সমস্যা। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন আপনি বসেন জনাব কামরুজ্জামান সাহেব, আপনি বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ABM আশরাফ উদ্দিন নিজান। জনাব ABM আশরাফ উদ্দিন নিজান, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। কয় মিনিট? মাননীয় কামরুজ্জামান রতন সাহেব, আপনি বসেন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71, 90 এবং 24-এর রক্তাক্ত জুলাই বিপ্লব, বর্ষা বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে, আকাঙ্ক্ষার বিনিময়ে আজকে মহান সংসদে আমরা যারা সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, আমাদের পরবর্তী 100 বছরের প্রজন্ম জানবে যে আমার পিতা, আমার দাদু এই সংসদে আবার কখন ঢুকতে পারবে চিন্তাই করেনি যারা। 2014 সালের 5ই জানুয়ারি হঠাৎ করে এখান থেকে বেরিয়ে গেলাম। আমার পাশে আমার অনেক বন্ধু সেদিন এই সংসদে ছিল। ওরা বলতে পারবে এরকম একটি বিপ্লবের মাধ্যমে, যেখানে এই সংসদ ভবনের লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলেছে। কোটি কোটি অর্থ টাকা এই সংসদ ভবনে পেয়েছে। গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জমাতের লোকেরা নেয় নাই। এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাননীয় স্পিকার, শহীদ মোহাম্মদ শামীম, শহীদ মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ হাসান, শহীদ মোহাম্মদ মাজারুল ইসলাম, মোহাম্মদ ফেরদাউস শহীদ যুবদল নেতা, আরিফ ছাত্রদল নেতা, আপনারা হঠাৎ করে মনে করছেন এই নামগুলি কোত্থেকে আসলো? অজপাড় গাঁয়ের, মেঘনাপাড়ের। আমার পাশে বসা আছে আমার মাননীয় সংসদ সদস্য, আজকের পানি সম্পদ মন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া সাহেব, আমাদের অঞ্চলের। এরা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে। ওদের মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমার প্রিয় নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন 9th পার্লামেন্টে। তার পিছনে ছিলেন জনাব ফারুক সাহেব, আমরা ছিলাম, পার্থ সাহেব ছিলেন। প্রথম দিন 1/11-এর পরে আমরা যখন 26 জন, ম্যাডাম খালেদা জিয়া 3 জন, 29 জন, ছোট্ট রুমের মধ্যে পার্লামেন্ট পার্টির মিটিং হলেন, আমি সাইকোলজির ছাত্র, আরেকদিন বলেছিলাম, মুখ দেখেই বুঝেছি ম্যাডামের মনে অনেক কষ্ট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, বাম দিকে খন্দকার দেলোয়ার সাহেব বললেন আর এই রাজনীতি করা হবে না, আপনারা যান, আমরা বয়কট করব। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বয়কট করবে, আমরাও তো অনুষ্ঠানে যাব না, আমরা আসলে আওয়ামী লীগ আসবে না, এই রাজনীতি বন্ধ করতে হবে। 5 জনকে পাঠালেন, আমরা সেখানে গেলাম ওত অনুষ্ঠানে। সংসদ শুরু হলো, 1.5 মাসের মাথায় বিশ্বাস করেন আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়। তারপরে সেই সংসদে আমরা ছিলাম। আজকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিটা শুরু করলেন কিভাবে, গ্রোম করলেন কিভাবে। আমি তখন স্কুল থেকে কলেজে এসেছি,
উনি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গেলেন, সাংস্কৃতিক কর্মীদেরকে হিজবুল বাহারে, সেখানে তাদের সাথে আলোচনা করলেন। আমার সুযোগ হয়েছিল, আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠলাম বিশ্ববিদ্যালয়ে, উলসি যদুনাথপুরে নিয়ে গেলেন আমাদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে, 8 ঘন্টা ছিলাম। ওই হাতের স্পর্শ, ওই কথা, ওই ভীষণ এখনো মনের ভিতরে ভাসে। হয়ে গেলাম জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক। আল্লাহ এই দুই নেতা এবং নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। সময় নেই, বলতে পারবো না, শুধু বলতে চাই, আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক, আর কত ছোট করা। এই সংসদটাকে আসুন না সকলে মিলে, সকলের সংসদ, আকাঙ্ক্ষার সংসদ, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যে সংসদ চায়। আমি এখানে যত কথাই বলি, আমি মনে করি আপনাকে গায়েল করেছি, আপনি মনে করেন আমাকে গায়েল করেছেন, কিন্তু বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার জেলে, সে কিন্তু বোঝে আমার কথা সঠিক না আপনার কথা সঠিক। আমার মহাসচিব মহোদয় এখানে বসা আছেন, আমার মহাসচিব মহোদয়কে হেলমেট পরাই নিয়ে গেছি, নাম বলতে পারলাম না, একজন সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করার জন্য আজকের কৃষিমন্ত্রীর বাসায়। কারণ ওটা বেশি দিন নয়, 23 সালের কথা বলছি, জীবনের বাজি নিয়েই কথাগুলি করেছি আমরা। আমার নেত্রী 11 আমার নেতাকে যখন নিয়ে গেল, খবর পেলাম আমি, কারণ 7 দিন আগে শেষ দিন আমার দেখা হয়েছিল আমার নেতা তারেক রহমানের সাথে, বেগম খালেদা জিয়ার সাথে 111-এর পরে হাওয়া ভবনে, সেদিন ছিল ওনার শেষ দিন। খবর পেলাম ওনাকে নিয়ে গেছে, ঢুকে গিয়েছে। 196 জন এমপি ছিল এই পার্লামেন্টে, আমি ঢুকেছি। আমার নেত্রীকে দেখেছি, একজন মা, তার সন্তানের জন্য কি আকুতি, কি কান্না, কি বেদনা বিধুর আমি দেখেছি। আমি সেই কথা মনে রাখতে চাই। আজকে আমরা অনেকে আছি, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। জাতীয়তাবাদী নেতাদেরকে বেঁচে থাকতে হলে অনেক যুদ্ধ করতে হয়, ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা সকলে আসুন একমত হই। আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে, এই জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিন কারাই প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন, সেরকম যদি একটা শক্তি, সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ, তখনই হবে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। জি, সময় বাড়ানো হলো আরো 4 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার সংসদ নেতা, আমি ওনাকে হসপিটালও দেখেছি। একজন মানুষ তার কর্মীকে কত ভালোবাসলে, আমি অ্যাপ্রন পরে গিয়েছি, মাস্ক লাগাই গিয়েছি, আমি এমপি ছিলাম, দেখে চিনে নাই। সেই ছবি আপনারা দেখেন, কিন্তু মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো। আমি মাস্ক খুললাম, অবাক হয়ে গেলেন, আপনি কেন আসছেন? আমার চোখের পানি পড়ছে, আমি পিছিয়ে আসলাম। আমি বলতে চাই, এই চ্যালেঞ্জ আবার আসবে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমরা কে কত বড় হব, কোথায় যাব, কি নিব, কি হব, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পুরো হাউসকে জানাতে চাই, চিন্তা করেন তো, কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন, আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য সংসদের বিরোধী দলের নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কারণ ওনার পিছনে আমি ছিলাম, আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি, মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। যাওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক
আমরা জানেন আমরা কিন্তু উইলস্টন যে চার্চিলের পক্ষে মিত্রশক্তির পক্ষেই যুদ্ধ করেছিলাম এবং আমরা কিন্তু বাঙালিরা সবসময় এরকম ছিলাম। আমরা মুঘলের বিরুদ্ধে ঈসা খাঁ যুদ্ধ করেছে, ফরাজি আন্দোলন, ফকিরি আন্দোলন, এগুলিতে আমরাই করেছি। ইলামিত্রের আন্দোলন আমরাই করেছি, তিতুমিরের বাঁশের কিল্লা আমরাই করেছি। এই সৈন্য গিয়েছিল, যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়। মাননীয় স্পিকার, পরে আসছে বার্মায়। বার্মায় আসার পরে নিজের দেশের কথা মনে পড়েছে। দেশের কথা মনে করার পরে মনে করলো এই বর্গী ওলন্দাজ ব্রিটিশরাই তো অত্যাচার করেছে, আবার তো সেই অবস্থাই হবে। তার স্ত্রীর কথাও মনে পড়েছে। তখন ঢাকায় কিন্তু লণ্ঠনের বাতি জ্বালতো। তো তিনি বলেছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে পথ্য পথ্য রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে দুঃস্ব অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই, এই অমনুষ্য থেকে বের হতে চাই। আমরা সুন্দর স্বাভাবিক সকলের জন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার রামগতির দায়িত্ব নেতাকে দিলাম, আমার এমপি, আমার নদীভাঙ্গা মানুষ শহীদুদ্দিন চৌধুরীকে দিয়ে সময় নাই, সেই কারণে সকলের ভালোবাসা চেয়ে, আদর চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, আবার কি হলো? এই চিফ হুইপ সাহেবের মাইকটা একটু দিবেন, দেখি উনি কি বলবেন। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় আজকে উত্থাপন করতে চাই। মাননীয় একজন সদস্য আমাকে মনে করিয়ে দিয়েছেন, আজকে সেই 29শে এপ্রিল, যে এপ্রিল মাসের 29 তারিখে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আমাদের চট্টগ্রামের উপকূলে 1,38,000 নরনারী নিহত হয়েছিলেন। আজকে সেই 29শে এপ্রিল, মাননীয় স্পিকার, আমরা তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া তখন সরকারে বসছিলেন। সরকারের বয়স ছিল 41 দিন মাত্র। আমি তখন স্বতন্ত্র এমপি, আমি ওখানে বসছিলাম। আমি মগনা, মুখিয়া এবং বিভিন্ন জায়গায় আমি নিজেও ঘুরেছি, লাশ দেখেছি অনেক লাশ দেখার পর আজকে সেই ভয়ঙ্কর 29শে এপ্রিল 91 সালে এই ঘটনা ঘটছিল। সেদিন 1,38,000 নারী পুরুষ নিহত হয়েছিল। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই মাননীয় স্পিকার, আপনি যদি অনুমতি দেন, তার মাধ্যমে আমরা দাঁড়িয়ে তাদের একটু সম্মান প্রদর্শন করি, একই সাথে যদি দোয়া করি আমরা তা করতে পারি। মানে জি, আপনি যদি অনুমতি দেন। তা আমাদের লিঙ্কন সাহেব আছেন নাকি এখানে? না না, আমরা উই আর পেইং 1,29,000 মানুষ মারা গেছে চট্টগ্রামে। জি জি, ধর্মমন্ত্রী মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি আপনার মাধ্যমে ধর্মমন্ত্রীকে এই বিষয়ে একটু মনোজাত করার জন্য। মাননীয় ধর্মমন্ত্রী, মাননীয় চিফ হুইপের অনুরোধের প্রেক্ষিতে 1991 সনের 29শে এপ্রিল প্রবল ঘূর্ণিঝড় বা টর্নেডোর আঘাতে যে মানুষজন যারা মারা গিয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে একটু দোয়া, আপনি যদি দয়া করে দোয়াটা পড়াতেন। ধন্যবাদ। জি, আপনি বসে বলতে পারেন। মাননীয় ধর্মমন্ত্রী, আপনি দয়া করে বসুন, বসে পড়ান, কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। স্পিকার, আল্লাহর কাছে যখন চাবো দাঁড়িয়ে চেতে হবে। জি, ধন্যবাদ। 91 সালে সেপ্টেম্বরে ম্যাডাম ক্ষমতায় আসার 38 দিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মেহেরবান আল্লাহ, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই সংসদে এনেছেন। আপনার রহমত, আপনার দয়া আর কিছু নয় আল্লাহ। আমাদেরকে আপনার সন্তুষ্টি সহকারে এই সংসদ চালানোর তৌফিক দান করেন। আমাদেরকে জনগণের খেদমত করার তৌফিক দান করেন। অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে আজকে দোয়ার কথা বলা হয়েছে আপনি তো জানেন, সেই ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন, সহি বুঝ দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে, কারা করছে আপনি সব জানেন। আপনার জানার বাইরে কিচ্ছু নাই আল্লাহ। আল্লাহ, ওই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে আপনি যদি হেফাজত না করেন কোনো উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দোয়া করেছেন আল্লাহ, সমস্ত দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য, আপনার গোলামদের জন্য কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ মাননীয় ধর্মমন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইশরাক হোসেন। জনাব ইশরাক হোসেন, আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের প্রতি কোটি শুকরিয়া আদায় করছি। জাতীয় সংসদে কার্যত আমার জীবনের প্রথম পূর্ণাঙ্গ বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আমি আমার মরহুম বাবা, একজন সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকা, এবং আমার মাতা ইসমতারা, তাদের দোয়ায় আজকে মহান রব্বুল আলামিনের বদৌলতে আজকে আমি মহান সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, এবং আরও স্মরণ করছি বিগত 24 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সকলে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, গত কয়েকদিন যাবৎ এই সংসদে দাঁড়িয়ে অনেক নেতৃবৃন্দের বক্তব্য, অনেক সদস্যদের বক্তব্য শুনেছি। তাই ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি বক্তার পরেই আমার বক্তব্য অনেকখানি পরিবর্তন করতে হচ্ছে। যেভাবে আমি ভেবেছিলাম যে আমার জীবনের প্রথম বক্তব্য রাখবো, সেখান থেকে অনেকটাই এখন সরে আসতে হচ্ছে আর কি। মাননীয় স্পিকার, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। সেজন্য আমি আমাদের নেতা, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে সুযোগ দিয়েছেন, উনি আমাকে মনোনয়ন দিয়েছেন, এবং ঢাকা ৬ আসনের সর্বস্তরের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে 2009 সালে একটি 1/11 ষড়যন্ত্রের মাধ্যমে যে সরকারটি এসেছিল, সেই সরকার তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে পদে পদে তারা ফায়দা লুটেছে, জনগণের অধিকারকে হরণ করেছে, এবং 2011 সালের 30শে জুন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্যায়ভাবে বাতিল করে একটি কার্যত একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল, এবং সেটিকে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা গুম, খুন, ধর্ষণ সহ এমন কোনো অপরাধ নেই যেটি তারা করেন নাই। আমরা তখন থেকেই দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা তখন থেকেই করে আসছি,
এবং সর্বশেষ 2024 সালে আমাদের নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বেই আমরা আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি একটু বলতে চাই যে আমাদের সম্মানিত বিরোধী দলের সদস্যবৃন্দরা এখানে রয়েছেন, তাদের অনেকেই খুব সুন্দর বক্তব্য দিয়ে থাকেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তারা সংসদের বাইরে এবং কিছু কিছু ক্ষেত্রে সংসদের ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন তার মাধ্যমে যে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে সেটির একটা প্রভাব কিন্তু আমরা বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস যে উত্তপ্ত হয়েছে সেখানে আমরা তার প্রভাব একটা দেখতে পাচ্ছি। সেখানে বিভিন্ন জায়গায় তাদের ছাত্র সংগঠনের যারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে, অনেকেই সেখানে আহত হয়েছেন এবং নানা ধরনের একটা অস্থিরতা বিরাজ করছে। আমি খুব কষ্ট পেয়েছি যে গত সপ্তাহে বৃহস্পতিবার দিন এখানে সুন্দর আলোচনা হলো, জ্বালানি বিষয়ক একটি সমস্যা নিয়ে একটি কমিটি গঠন করা হলো। আমাদের মাননীয় বিরোধী দলের নেতা তিনিও খুব সুন্দর বক্তব্য রাখলেন, কিন্তু পরের 2 দিনই আমরা দেখলাম যে এই 2 দিন সংসদ চলেনি, যে তাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় নানা ধরনের কথা বলেছে এবং এক প্রকার জনগণকে উস্কানি দিয়েছে। এমনও কথা বলা হয়েছে যে 17 দিনের মধ্যে নাকি বিএনপি নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা থেকে হটাবে। তা আমি আপনার মাধ্যমে এই সংসদ এবং জাতি যারা সকলেই লাইভ টেলিকাস্ট হচ্ছে সকলেই দেখছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 2008 সালের নির্বাচনের মাধ্যমে বা এই সরকার ক্ষমতায় আসে নাই, 14, 18, 24-এর মাধ্যমেও এই সরকার ক্ষমতায় আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এই সংসদে এসেছে। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দিবেন, ইনশাল্লাহ বিগত দিনে আপনার নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা যেভাবে রাজপথে অবস্থান করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, একইভাবে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের অস্থিতিশীল করতে চাই না, আমরা বাংলাদেশে কোনো ধরনের বিভক্তির রাজনীতি চাই না, আমরা একটা শান্তির রাজনীতি চাই, একটা ঐক্যের রাজনীতি চাই। আমরা যদি বিগত 24 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং সকলে মিলেমিশেই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করতে হবে। আপনারা হয়তো ভুলে যাচ্ছে, আমাদের সম্মানিত বিরোধী দল হয়তো ভুলে যাচ্ছে, এই যে সংঘাত, এই যে একটা অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে, তার মধ্যে লাভবান কারা হচ্ছে মাননীয় স্পিকার? তার মাধ্যমে লাভবান একমাত্র ফ্যাসিবাদের যারা দোসর, যারা পলাতক রয়েছে তারাই লাভবান হবে। আর তারা যদি আবার কোনোভাবে বাংলাদেশে ফেরত আসে তাহলে কি অবস্থা করবে যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, লড়াই করেছে, সেটা আমি আপনার মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই। তাই আমি আর যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় বাড়ানোর আবেদনও করব না। ইনশাল্লাহ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, আরও সুযোগ পাবে কথা বলার, ইনশাল্লাহ কথা বলে যাব। তাই আপনার মাধ্যমে আমি আবারও ঐক্যের আহ্বান জানাচ্ছি, শান্তির আহ্বান জানাচ্ছি এবং পরস্পরের প্রতি একটা শ্রদ্ধার মাধ্যমে আপনারা একটা সম্মান বজায় রাখবেন এবং একে অপরকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে যে একটা অপসংস্কৃতি চালু হয়েছিল বিগত খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আমলে, সেখান থেকে যাতে আমরা বের হয়ে এসে আগামী দিনে একটা ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক